Welcome to 49 by C Thriller Club. It's highly suspicious. নমস্কার, 49C থ্রিলার ক্লাবে আজকের আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের গল্প লেখক সায়ন রুদ্রের কলমে অমিতাভের গোয়েন্দাগিরি। লেখকের জন্ম 18 জুলাই 1992। বর্তমানে তিনি একটি বেসরকারি সংস্থায় কর্মরত। রহস্য রোমাঞ্চ লেখক হিসেবেও বিশেষভাবে তিনি জনপ্রিয়। কিশোরদের জন্য তার লেখা গল্পের বইগুলি হল ভয়ের আড়ালে, ভ্যাম্পায়ারের আগমন, পোড়ো মন্দিরের রহস্য, ভয় ও ভূত ও একটি কবিতার বই, কবিতার সমাহার, যা প্রকাশিত হয়েছে এবং পাঠক মহলে বিশেষভাবে জনপ্রিয়তা অর্জন করেছে। বর্তমানে তার লেখা নানা গল্প নিয়ে বিভিন্ন ইউটিউব চ্যানেলে অডিও স্টোরি হয়েছে এবং ভবিষ্যতে আরও হবে আশা করা যায়। এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণভাবে কাল্পনিক। বাস্তবের জীবিত বা মৃত কোনো চরিত্রের সাথে বা কোনো ঘটনার সাথে এই কাহিনীর কোনো রকম মিল থেকে থাকলে তা সম্পূর্ণভাবে অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। তখন সকাল 8:40। জ্যোতিষী নারায়ণ শাস্ত্রী তার চেম্বারে বসে খবরের কাগজ পড়ছেন। ঠিক সেই মুহূর্তে তার চেম্বারের সামনে একটা রাজদূত এসে দাঁড়ালো। রাজদূত থেকে নামলেন এক সৌম্য দর্শন ভদ্রলোক, চোখে মাইনাস পাওয়ারের চশমা, বয়স 30-এর কাছাকাছি হবে, মুখের দাড়ি গোপ পরিপাটি করে কামানো, আর পরনে সাদা শার্ট আর খয়েরি জিন্সের প্যান্ট, হাতে একটা মিষ্টির প্যাকেট। ভেতরে আসতে পারি? খবরের কাগজ থেকে চোখ তুলে একবার ভদ্রলোককে দেখে নিলেন নারায়ণবাবু। তারপর স্বভাব সিদ্ধ গম্ভীর গলায় বললেন, আসুন, ভেতরে আসুন। চেম্বারে ঢুকে আগে নারায়ণবাবুর পায়ে হাত দিয়ে প্রণাম করলেন ভদ্রলোক। তারপর মিষ্টির প্যাকেটটা নারায়ণবাবুর হাতে দিয়ে হাসি মুখে ভদ্রলোক বললেন, এই নিন, এটা আপনার জন্য। মিষ্টির প্যাকেটটা হাতে নিয়ে নারায়ণবাবু অবাক হয়ে ভদ্রলোককে জিজ্ঞেস করলেন, তা কে তুমি বাবা? আমার নাম জয়ন্ত, জয়ন্ত সরকার। বললেন সেই ভদ্রলোক। তার মুখে এখনো হাসির রেশটা লেগেই রয়েছে। ভদ্রলোক কথা থামালেন। নারায়ণবাবু মনে করার চেষ্টা করলেন এর আগে জয়ন্তবাবুকে তিনি কোথাও দেখেছেন কিনা, কিন্তু না, মনে করতে পারলেন না। অবশ্য কত লোকই তো আসে, কজনকে তিনি আর মনে রেখেছেন। হঠাৎ করে জয়ন্তবাবুর মোবাইলে রিংটোনটা বেজে উঠল। জয়ন্তবাবু ফোনটা ধরে ফোনের ওপারের লোকটার সঙ্গে মিনিট খানেক কথা বলে ফোনটা রেখে দিয়ে নারায়ণবাবুকে বললেন, সরি, হ্যাঁ, আমার একটা আর্জেন্ট মিটিং পড়ে গেছে, আমাকে এক্ষুনি যেতে হবে, পরে না হয় আরেকদিন আসবো। কথাটা বলেই নারায়ণবাবু কিছু বলার আগেই জয়ন্তবাবু প্রায় দৌড়ে চেম্বার থেকে বেরিয়ে রাজদূতের স্টার্ট দিয়ে বেরিয়ে গেলেন। আশ্চর্য, লোকটার মাথার কি ডিস্টার্ব আছে নাকি? লোকটা হঠাৎ এলোই বা কেন, আর চলে গেলই বা কেন? এসব কথা ভাবতে ভাবতেই নারায়ণবাবু মিষ্টির প্যাকেটটা খুলে ফেললেন। নারায়ণবাবুর পছন্দের মিষ্টি কালাকাঁদ। নারায়ণবাবু যে মিষ্টি খেতে ভালোবাসেন সেটা বোধহয় তিনি জানেন, তাই তার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ তার জন্য এক প্যাকেট মিষ্টি নিয়ে এসেছেন। খুশি মনে প্যাকেট থেকে একটা মিষ্টি নিয়ে মুখে পুরলেন নারায়ণবাবু। ভিড়
দিকটা নজরে পড়তে সামনের দিকে কিছুটা এগিয়ে গেল অমিতাভ। আরে অমিতাভ, তুমি এখানে যে? হাসি মুখে কথাটা বলল থানার ওসি, বলা ভালো লোকাল থানার ওসি রজত মিত্র। কি হয়েছে এখানে? অবাক হয়ে প্রশ্ন করল অমিতাভ। সামনে পুলিশের গাড়ি দেখে সে যদিও বুঝেছিল এখানে গুরুতর কিছু একটা ঘটেছে। সে কি, তোমার বাড়ির প্রায় সামনে এত বড় একটা ঘটনা ঘটে গেল আর তুমি কিছুই জানো না? একটু রসিকতার সুরে কথাটা বলে একটু থামলো রজত, তারপর আবার বলতে শুরু করলো। খুন, বুঝলে, খুন। তবে এটা ছুরি বা পিস্তলের কাজ নয়, বিষ, বুঝলে, একেবারে বিষ প্রয়োগ করে খুন। খাবারের মধ্যে বিষ মিশিয়ে খুন। খাবারে বিষ মিশিয়ে খুন? কে খুন হয়েছেন? অবাক হয়ে প্রশ্ন করল অমিতাভ। এই সামনেই চেম্বার ছিল জ্যোতিষী নারায়ণ শাস্ত্রী। জ্যোতিষী নারায়ণ শাস্ত্রী? হ্যাঁ, সকালবেলা নাকি একজন ভদ্রলোক এসেছিলেন ওনার চেম্বারে। তখন সকাল 9:45 হবে। আশেপাশের কোনো দোকান তখনও খোলেনি, শুধু সামনের মুদিখানার দোকানটা খুলেছিল। ওই দোকানেরই একটা ছোকরা কর্মচারীর কাছ থেকে জানতে পারলাম লোকটা নাকি হাতে একটা মিষ্টির প্যাকেট নিয়ে এসেছিল। ওই মিষ্টি খেয়েই মারা গিয়েছেন নারায়ণবাবু। মিষ্টি ফরেন্সিকে পাঠানো হয়েছে, লাশ নিয়ে যাওয়া হবে পোস্টমর্টম করতে। ওনার বাড়ির লোকেদের খবর দেওয়া হয়েছে। আচ্ছা, আমি তাহলে এখন আসি। খুনিকে ধরার আমি যথাসাধ্য চেষ্টা করছি, তবে তুমি যখন এই কেসের সঙ্গে জড়িয়েই গিয়েছো তখন তোমাকে কিন্তু আমি ছাড়বো না। বিকেলে ফ্রি থাকলে থানায় এসো, তখন কথা হবে। কথাগুলো বলে রজত গাড়িতে উঠে চলে গেল থানার উদ্দেশ্যে। অমিতাভ রাহা, উচ্চতা 6 ফুট, গৌরবর্ণ, সুস্বাস্থ্যের অধিকারী। একজন প্রাইভেট ইনভেস্টিগেটর হিসেবে শুরু করেছিল নিজের কর্মজীবন। তবে এখন দুধে গোয়েন্দা বললে খুব একটা বেশি বলা হবে না, বয়স 30-এর কাছাকাছি হবে। ইতিমধ্যে প্রায় 3-3টে কেসে সাফল্য পেয়েছে। তার কেসগুলোতে সাহায্যকারী হিসেবে সঙ্গে পেয়েছে লোকাল থানার ওসি রজত মিত্রকে। এখন সে বসে আছে থানায়, কথা বলছে থানার অফিসার রজত মিত্রের সাথে। নারায়ণ শাস্ত্রী, জ্যোতিষ বিশারদ, বয়স প্রায় 50 বছর, বিপত্নিক, কোনো সন্তান নেই। আগে অনেকে তার কাছে হাত দেখাতে বা রত্ন ধারণ করতে আসলেও এখন তার ব্যবসা বেশ মন্দই যাচ্ছে। তার বাড়িতে আছেন অসুস্থ মা, দাদা, বৌদি, দাদার এক ছেলে যে এখন কলেজে পড়ছে। এছাড়া তার দাদা জগন্নাথ শাস্ত্রীর আরও একটা মেয়ে আছে, তার বিয়ে হয়ে গিয়েছে, এখন কলকাতায় শ্বশুর বাড়িতে থাকে। টেবিলে থাকা চায়ের গ্লাসটা তুলে নিয়ে তাতে একটা চুমুক দিয়ে কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলতে শুরু করলো রজত। এই হচ্ছে মৃত ব্যক্তির মোটামুটি পরিচয়। এখন প্রশ্ন হচ্ছে, এমন একজন নির্ঝঞ্ঝাট মানুষকে হঠাৎ করে খুন করার কারণটা কি? তাও আবার খাবারে বিষ মিশিয়ে। তাও যে সে বিষ নয়, একেবারে সাইনাইড, বুঝলে, মুখে দেবার সঙ্গে সঙ্গেই প্রায় মৃত্যু অনিবার্য। আচ্ছা, তুমি কি কাউকে সন্দেহ করছো? প্রশ্ন করল অমিতাভ। সন্দেহ? হ্যাঁ, সন্দেহ একজনকে অবশ্য হচ্ছে, নারায়ণ বাবুর দাদা জগন্নাথ শাস্ত্রীকে। শোনা গেছে সম্পত্তি বিষয়ক ব্যাপারে দুই ভাইয়ের মধ্যে কিছুদিন ধরেই বিবাদ চলছিল। হয়তো জগন্নাথ বাবুই লোক লাগিয়ে খুন করিয়েছেন নারায়ণ বাবুকে। কিন্তু কোনো পোক্ত প্রমাণ না পেলে জগন্নাথ বাবুকে থানায় নিয়ে এনে জেরা করা যাবে না। ওই সামান্যই জিজ্ঞাসাবাদে যেটুকু হবে আর কি। তবে জগন্নাথ বাবু আর তার ফ্যামিলির লোকেরা অত্যন্ত ধুরন্ধর, বুঝলে। উনি বা ওনার বাড়ির লোকেরা কেউই তেমন ভাবে মুখ খুলতে চাইছেন না। তবে কি কোনো উপায় নেই? উপায় অবশ্য একটা আছে, বলল রজত।
তখন কোনো দোকান খোলা না থাকলেও গলির মুদিখানার দোকানটা খোলা ছিল, আর দোকানের কর্মচারীটি দেখেছিল লোকটাকে আসতে। তাই আমাদের লোককে দিয়ে ওই ছোকরার কথা মতো লোকটার একটা স্কেচ আঁকানোর ব্যবস্থা করছি। আশা করি অপরাধী খুব বেশি দিন পালিয়ে থাকতে পারবে না। তবে তো কেসটা প্রায় সমাধান হয়েই গেছে। কথাটা বলে অমিতাভ উঠে দাঁড়ালো। আরে উঠলে নাকি? মনে হচ্ছে কেসটাতে তোমার কোনো ইন্টারেস্ট নেই। কথাটা একটু রসিকতার সুরেই বলল রজত। তবে একটা কথা কি জানো, খুব সহজ কেসই অনেক সময় এমন জটিল রূপ ধারণ করে যেটা সলভ করতে একেবারে ঘাম ছুটে যায়। তা ঠিক, তবে এই কেসটাতে মনে হচ্ছে না যে আর জটিল কিছু ঘটবে, বলল অমিতাভ। তবে সত্যি বলতে এই কেসটাতে যে আমার একেবারে ইন্টারেস্ট নেই তা নয়। এর আগে আমার একটা কেসে নারায়ণবাবু জ্যোতিষশাস্ত্র ব্যাপারে কিছু তথ্যে আমাকে সামান্য হেল্প করেছিলেন। এজন্য ওনার কাছে আমি কৃতজ্ঞ আছি। ওনাকে যে এভাবে কেউ খুন করবে সেটা ভাবা যায় না। তবে উঠছো কেন? বসো। ওই মুদিখানার ছোকরাটা এক্ষুনি এসে পড়বে, স্কেচ এক্ষুনি আঁকানো হবে। না, আজ যাই, আমার বাড়িতে একটা জরুরি কাজ আছে, কাল সকালে বরং আসবো। কথাটা বলে অমিতাভ চলে গেল। সকালবেলা থানায় যাবার আগে একবার নারায়ণ শাস্ত্রীর চেম্বারের সামনে থেকে ঘুরে গেল অমিতাভ। নারায়ণ শাস্ত্রীর চেম্বারটা রাস্তার উপরে নয়, একটা গলির মধ্যে, সংকীর্ণ গলি। গলির ভেতরে 4-5টা দোকান, তারপরেই রাস্তা শেষ। এই গলিটা অমিতাভের খুবই চেনা। গলিতে ঢোকার মুখে ডান দিকে একটা মুচি তার কাজের সরঞ্জাম নিয়ে চট পেতে বসে আছে, আর তারপরে একটা মোবাইলের দোকান। গলির বাঁ দিকে একটা মেডিসিনের দোকান, আর তারপরে মুদিখানার দোকান। আর গলির একদম শেষ প্রান্তে যেখানে রাস্তা শেষ হয়েছে সেখানেই জ্যোতিষী নারায়ণ শাস্ত্রীর চেম্বার। গলিতে ঢোকার মুখে পুলিশি পাহারা বসানোর কি প্রয়োজন সেটা অমিতাভ বুঝতে পারল না। তবে কি রজত ভাবছে নারায়ণ শাস্ত্রী মার্ডার কেসে এই দোকানগুলোর কারো কোনো হাত থাকতে পারে? সত্যি রজতের এই সন্দেহবাদিক স্বভাবটা আর গেল না। অবশ্য এই দোকানগুলোর প্রত্যেক মালিককে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করতে পারলে ভালো হতো। অবশ্য এই কাজটা রজত হয়তো অনেক আগেই সেরে ফেলেছে, যদিও সকাল 9টার আগে এখনকার কোনো দোকানই খোলে না, সেটা রজতের সাথে সাথে অমিতাভও খুব ভালোভাবেই জানে। আরে এসো এসো। অমিতাভ থানায় প্রবেশ করতেই তাকে অভ্যর্থনা করে ভেতরে ডাকলো ইন্সপেক্টর রজত মিত্র। তারপর নারায়ণবাবুর কেসটার কি হলো? থানায় ঢুকে চেয়ারে বসে রজতকে কথাটা বলল অমিতাভ। কেসটা আমরা প্রায় সলভ করেই এনেছি। স্পেশালিস্টকে দিয়ে ছবি আঁকানো হয়ে গেছে। এই যে সেই ছবি। টেবিলের ওপর থেকে হাতে আঁকা একটা ছবি নিয়ে অমিতাভের হাতে দিল রজত। লোকটার নাম অসীম মণ্ডল, বলল রজত মিত্র। মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ করতেন। 3 বছর আগে ওষুধ জাল করার কেসে লোকটাকে গ্রেপ্তার করা হয়েছিল। একটা খুনের কেসেও লোকটা প্রাইম সাসপেক্ট ছিল, কিন্তু কোনো প্রমাণ না থাকায় সেই খুনের কেসটা থেকে ছাড়া পেয়ে গেছিল লোকটা। 6 মাস আগেই জেল থেকে ছাড়া পেয়েছে লোকটা, কিন্তু এখন যে লোকটা কোথায় আছে সেই খবর কেউ জানে না। আর নারায়ণবাবুর সাথেও যে এই লোকটার কি সম্পর্ক। এই লোকটাকে আমি কোথাও তো দেখেছি। ছবিটা ভালো করে দেখতে দেখতে কথাটা বলল অমিতাভ। খুবই চেনা চেনা লাগছে লোকটাকে, যেন 2-3 দিনের মধ্যেই কোথাও দেখেছি। দেখেছো? কোথায় দেখেছো মনে করো? বুঝেছি। রজত, তুমি এক্ষুনি চলো তো আমার সাথে। সঙ্গে 2জন কনস্টেবলকে সঙ্গে নিও। বলা তো যায় না, আসামি যদি পালানোর চেষ্টা করে। পুলিশের গাড়ি এসে থামলো নারায়ণবাবুর চেম্বার যেই গলিতে, সেই গলির সামনে। আরে তুমি কি অপরাধীকে এখানেই দেখেছো নাকি? রজতের কথায় কোনো উত্তর না দিয়েই অমিতাভ গাড়ি থেকে নেমে সোজা চলে গেল যেখানে মুচি বসে আছে সেখানে।
মুচির সামনে এখন কোনো লোক দাঁড়িয়ে নেই। একা মুচি জুতো সারাই করার লোকের অপেক্ষাতে বসে আছে। বয়স্ক লোক, মুখ ভর্তি নোংরা দাড়ি, মুখের চামড়া কোঁচকানো, তার পরনে নোংরা ছেঁড়া পোশাক, মাথা ভর্তি সাদা পাকা চুল। অমিতাভ সোজা সেই মুচির কাছে এসে জিজ্ঞেস করলো, আচ্ছা, এখানে গতকাল যে খুনটা হয়েছে, জ্যোতিষী নারায়ণ শাস্ত্রীকে বিষ খাইয়ে মারা হয়েছে, সেই ব্যাপারে আপনি কি কিছু জানেন? না তো বাবু, আমি এখানে বসি সকাল 9টায়, আর উনি তো মারা গেছেন 8:45। একটা জুতো হাতে নিয়ে পালিশ করতে করতে অমিতাভের কথার জবাব দিলেন সেই মুচি ভদ্রলোক। আপনি কি করে জানলেন উনি ঠিক 8:45টার সময় মারা গেছেন? আপনি তো তখন ছিলেন না এখানে। আহা, তুমি ওনাকে ডিস্টার্ব করছো কেন? উনি তো এ ব্যাপারে। আচ্ছা, আপনি কতদিন ধরে এখানে বসছেন? রজতের কথাতে কান না দিয়েই মুচি ভদ্রলোককে প্রায় অবান্তর একটা প্রশ্ন ছুড়ে দিল অমিতাভ। তা প্রায় 6 মাস হয়ে গেল। একইভাবে জুতো পালিশ করতে করতে অমিতাভের দিকে না তাকিয়েই কথাটা বললেন ভদ্রলোক। আচ্ছা, আপনি এই ভদ্রলোককে চেনেন? প্যাকেট থেকে হাতে আঁকা ছবিটা নিয়ে মুচি ভদ্রলোকের দিকে সেটা বাড়িয়ে দিয়ে বলল অমিতাভ। না, চিনি না। ছবিটা ভালো করে দেখে বললেন সেই মুচি। আচ্ছা, চেনেন না, চিনবেনই বা কেন? কারণ আপনি আর ইনি তো একই মানুষ। কথা বলতে বলতেই হঠাৎ করে অমিতাভ এক ঝটকায় মুচির মাথায় হাত দিয়ে ফলস চুল খুলে নিল, আর সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো এক মাথা কালো চুল। অমিতাভ তার বাঁ হাত দিয়ে মুচির গালের ফলস দাড়ি এক টানে খুলে নিল, আর সঙ্গে সঙ্গেই ছবির সেই সৌম্য দর্শন ভদ্রলোককে চেনা গেল। এরপর যা ঘটলো তার জন্য অমিতাভ হয়তো প্রস্তুত ছিল না। চটের নিচ থেকে একটা ছোরা বের করে লোকটা চালালো অমিতাভের গলা লক্ষ্য করে, কিন্তু অমিতাভের গলা ছোরাটা চালানোর আগেই রজত লাফ দিয়ে তার হাত ধরে ফেলল, আর এক ঘুষি মেরে লোকটাকে ফেলে দিল রাস্তার উপরে। তারপরে কনস্টেবলদের উদ্দেশ্য করে বলল, গ্রেপ্তার করো ওকে। রজত, তোমার অপরাধীকে তুমি পেয়ে গেছো, এবার বাকিটা তোমার দায়িত্ব। পরের দিন সকালবেলা অমিতাভ তার নিজের ঘরে বসে খবরের কাগজ পড়ছিল। হঠাৎ করে কলিং বেলের আওয়াজ শুনে অমিতাভ গিয়ে দরজা খুলল। গুড মর্নিং অমিতাভ। আরে রজত জি, এসো এসো। ইন্সপেক্টর রজত মিত্রকে অভ্যর্থনা করে ভেতরে ডাকলো অমিতাভ। তোমার আবার আমার বাড়িতে আসার কি দরকার ছিল? আমাকেই থানায় ডাকতে পারতে, আমিই চলে যেতাম না হয়। দেখো অমিতাভ, মানছি পুলিশ আর গোয়েন্দার সম্পর্কটা সবসময় ভালো হয় না, কিন্তু তোমার মতন গোয়েন্দাকে পাশে পেলে আমাদের মতন পুলিশের কাজ তো অনেক সহজ হয়ে যায়, সেটা তো কোনোদিন অস্বীকার করা যাবে না। রজতের মুখে হাসি ফুটে উঠল। আর যখন প্রয়োজনটা আমার, তখন তো আমাকেই আসতে হবে। প্রয়োজন মানে আবার নতুন কোনো কেস নাকি? আরে না না অমিতাভ, তুমি অযথা চিন্তা করছো। আমি আসলে এসেছি নারায়ণবাবুর কেসটার জন্য তোমাকে ধন্যবাদ জানাতে। না না, এতে ধন্যবাদ জানানোর কি আছে? দেখেছো কাণ্ড, এতক্ষণ তোমাকে দাঁড় করিয়ে রেখেছি। এসো, বসো বসো। ঘরে থাকা সোফাটার উপরে বসে পড়ল রজত। অমিতাভ চাকর সুনীলকে ডেকে 2 কাপ চায়ের অর্ডার দিল। তো বলো, লোকটাকে জেরা করে তুমি কি জানতে পারলে? সোফায় রজতের পাশে বসে কথাটা বলল অমিতাভ। নারায়ণবাবুর দাদা জগন্নাথ বাবুই আসল অপরাধী, বুঝলে অমিতাভ, বলতে লাগলো রজত। উনি সম্পত্তির জন্য লোক লাগিয়ে মেরে ফেলেছিলেন তার আপন ভাইকে। আর সেই লোককে না, অসীম মণ্ডল। কাল তুমি যাকে ধরলে, অসীম বাবুর সাথে জগন্নাথ বাবুর একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল, আর সেই সম্পর্কটাকেই কাজে লাগিয়েছিল জগন্নাথ বাবু। জেল থেকে ছাড়া পাবার পর অসীম বাবুর কোনো কাজকর্ম ছিল না, তাই হয়তো জুতো সারাইয়ের পেশা ধরেছিলেন তিনি।
যদিও জুতো সারাইয়ের কাজটা নেহাতি একটা লোক দেখানো, এর আড়ালে টাকার বিনিময়ে নানা রকম অসৎ কাজ করতেন তিনি। একদিন তিনি কন্ট্রাক্ট পেলেন জগন্নাথ বাবুর কাছ থেকে। সম্পত্তি বড় খারাপ জিনিস। এই সম্পত্তির জন্য নিজের ভাইকে মেরে ফেলতেও একটু দ্বিধাবোধ করলেন না তিনি। যাকে সেসব কথা ছাড়ো, এবার আসি আসল কথায়। ওই দিন সকালবেলা অসীমবাবু মিষ্টির প্যাকেট নিয়ে হাজির হলেন নারায়ণবাবুর চেম্বারে। নারায়ণবাবু যে মিষ্টি খেতে ভালোবাসতেন সেটা জগন্নাথবাবু জানতেন। অসীমবাবু হয়তো বলেছিলেন উনি নারায়ণবাবুরই একজন কাস্টমার, তাই সন্দেহের অবকাশ ছিল না। আর সন্দেহ হলেও সেই সন্দেহ প্রকাশ করার মতন সময় হয়তো নারায়ণবাবু পাননি, তাই আগেই হয়তো চলে গিয়েছিলেন অসীমবাবু। আর নারায়ণবাবু লোভে পড়ে মিষ্টির প্যাকেট থেকে মিষ্টি খেতেই ব্যাস। কথাগুলো বলে রজত একটু থেমে চায়ের কাপটা তুলে নিয়ে তাতে একটা চুমুক দিয়ে বলল, জগন্নাথবাবুকে গ্রেপ্তার করা হয়েছে আর অসীমবাবুকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে অমিতাভ, তুমি আমাকে একটা কথা বলতে পারো? ওখানে বসে থাকা মুচি যে অসীমবাবু, সেটা তুমি কি করে জানলে? আমি জানতাম যে খুন হওয়ার পর খুনি একবার না একবার ঠিক স্পটে আসেই, কোনো প্রমাণ ফেলে গেছে কিনা সেটা দেখার জন্য। তাই আমি ওখানে থানার কনস্টেবলদের দিয়ে একটা পাহারার বসিয়েছিলাম। কিন্তু খুনি যে সবসময় আমাদের নাকের ডগাতেই বসেছিল সেটা আমিও বুঝতে পারিনি। খুবই সিম্পল ব্যাপার, অপরাধীর চোখ। বলল অমিতাভ। মানুষ যতই মুখোশের আড়ালে থেকে নিজেকে ঢাকার চেষ্টা করুক না কেন, তার চোখ সব সময় সত্যি কথাই বলে দেয়। তোমাদের শিল্পীর আঁকা ছবির চোখ আর পথের ধারে বসে থাকা সেই মুচির চোখ হুবহু এক ছিল, আর তাতেই আমার মনে সন্দেহ জাগলো। তবে পুরোটা কনফিডেন্ট ছিলাম না। তারপর যখন দেখলাম আমার সাথে কথা বলতে গিয়ে সেই লোক একটু ভয় ভয় পাচ্ছে, তখনই আমার সন্দেহ পুরোপুরি দূর হয়ে গেল। বুঝলে রজত, আমি হচ্ছি গোয়েন্দা। মুখোশের আড়াল থেকে আসল মানুষকে খুঁজে বার করাটা আমার পেশার মধ্যেই পড়ে। আচ্ছা, আমি তাহলে এখন উঠি। কথাটা বলে রজত সবে ওঠার উপক্রম করছিল, এমন সময় অমিতাভের দরজার কলিং বেলটা বেজে উঠল। এত সকালে আবার কে এলো? অবাক হয়ে বলল অমিতাভ, বোধহয় তোমার নতুন ক্লায়েন্ট এসেছে, বলল রজত মিত্র। যাও, গিয়ে দরজাটা খোলো। এতক্ষণ ধরে আপনারা শুনছিলেন লেখক সায়ন রুদ্রের কলমে মুখোশের আড়ালে। গল্পের সূত্রধর আমি প্রিয়াঙ্কা। গল্প পাঠে ও রজতের ভূমিকায় অভয়, অমিতাভের ভূমিকায় শুভম, নারায়ণ শাস্ত্রের ভূমিকায় মিলন, অপরিচিত লোক ও মুচির ভূমিকায় সোমনাথ। সম্পূর্ণ গল্পের পর্ব পরিচালনা করেছে ধ্রুবজ্যোতি। পোস্টার ডিজাইনিং, সাউন্ড এডিটিং ও মিক্সিংয়ে প্রলয় ও শুভম। সম্পূর্ণ গল্পটি এতক্ষণ ধরে শোনার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। পরের সপ্তাহে ঠিক এই সময়ে আরও একটি গল্প শুনতে আমাদের চ্যানেলটি এখনই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন। এবং গল্পটি শুনে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। তাহলে চলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধান থাকবেন। ধন্যবাদ।